শুভ সকাল। আজকে 28শে সেপ্টেম্বর 2024 সাল, চট্টগ্রাম থেকে বলছি। আমি যখন বিদেশ থেকে লেখাপড়া শেষ করলাম, তখন আমার অনেক বন্ধু ছিল যারা ওখান থেকে কেউ অস্ট্রেলিয়া, কেউ লন্ডনে সেটেল হতে চাইল, কিন্তু আমি আমি চাই নাই। আমি চেয়েছি দেশে ফিরে আসতে। আমার সবসময় মনে হয়েছে যে আমি যা শিক্ষা অর্জন করেছি তা আমার দেশে কাজে লাগবে। আর তাছাড়া আমার দেশে আমি একজন সম্মানিত ব্যক্তি হয়ে থাকতে পারবো। বিদেশের মধ্যে আমি যাই করি না কেন, সেখানে আমি সবসময় তৃতীয় শ্রেণীর নাগরিক। আমি আমার দেশে ফিরে আসার আরও কারণ হচ্ছে, আমার দেশ সংস্কৃতি এবং একটি ঐতিহ্যবাহী শিক্ষার ধারা আছে। হয়তো বর্তমান আধুনিক যুগের বাস্তবতায় আমার দেশ অনেক পিছিয়ে আছে, কিন্তু আমি মনে করি যে আমার দেশের যদি আদি ইতিহাস আমরা জানি, তাহলে আমার দেশ ছিল সবথেকে সমৃদ্ধ। সেই সময়ে, যে সময়ের মধ্যে যে ইউরোপ আমেরিকার কথা আমরা বলি, সেই ইউরোপ আমেরিকা এবং লন্ডন, ব্রিটেন, পর্তুগাল, ফ্রান্স, এরা ছিল দস্যু। এরা আমাদের চট্টগ্রামের মধ্যে এবং আমাদের এই বঙ্গ সমতট, হলিকেল রাজ্য, এইসব অঞ্চলে তারা ডাকাতি করতে আসতো, লুটপাট করতে আসতো। মানুষ লন্ডনে যায়। আমার সাথে লন্ডনে 2-3 জন কাজ করেছে। আমি তাদেরকে বলতাম যে আমরা হচ্ছি রাজার বংশের দেশ, আর তোমরা হচ্ছে দস্যুর দেশ। ভারতবর্ষের এমন কোনো রাজার উদাহরণ নাই যারা গিয়ে ইউরোপ আমেরিকাতে দস্যুগিরি করে সম্পদ নিয়েছে। কিন্তু ইউরোপ আমেরিকা এরা এই ভারতবর্ষ থেকে লুটপাট করে, আমাদের ধন সম্পদ লুটপাট করে, মোগলদের ধন সম্পদ লুটপাট করে, কোহিনূর লুটপাট করে তারা ধনী হয়েছে। তাদের লুটপাটের মানসিকতা এখনও আছে। চোর ডাকাত যতই ভালো হোক না কেন, উচ্চশিক্ষিত হোক না কেন, তাদের চোর ডাকাতের মনোভাব থেকেই যায়। আজকে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার নামে উপনিবেশিক তাদের মন মানসিকতা আবার প্রতিফলন ঘটিয়ে যাচ্ছে। কিন্তু আমার এই ভারতবর্ষে যখন নালন্দা বিশ্ববিদ্যালয় হয়, তখন ইউরোপ আমেরিকা এরা আদিম ছিল। তারা তাদের জীবনধারার সাথে বেঁচে থাকার জন্যই যুদ্ধ করছিল। তক্ষশিলা যখন প্রতিষ্ঠা ছিল, তখন বিভিন্ন ভারতের বাইরের থেকেও ছেলে মেয়েরা লেখাপড়া করে আসতো। সেখানে নালন্দা এবং তক্ষশিলায় ছাত্রদেরকে খুব যত্নের সাথে পড়ানো হতো। কি পড়ানো হতো না? জ্যোতিষশাস্ত্র, রসায়ন, নীতিশাস্ত্র, যুদ্ধবিদ্যা, সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এমন কোনো ক্ষেত্র নাই যে পড়ানো হতো না। নালন্দা বিশ্ববিদ্যালয়ে এত সমৃদ্ধ লাইব্রেরি ছিল, যেটা মুসলিম শাসক দ্বারা আগুন ধরিয়ে দেওয়ার পরেও যেটা পুঁততে অনেক সময় লেগেছে। মুসলিম শাসক এবং ব্রাহ্মণ্যবাদের কারণে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যায়। কারণ নালন্দা বিশ্ববিদ্যালয় যখন ছিল, তখন ইউরোপ আমেরিকার মধ্যে মানুষ, তখন কোনো ইউনিভার্সিটি দূরের কথা, তাদের শিক্ষা ব্যবস্থাই তেমন উন্নত ছিল না। আমাদের বাংলা এই বঙ্গে, এই পুণ্ডবর্ধন, সমতট, হলিকেল রাজ্য, গৌর এই অঞ্চলের মধ্যে পাহাড়পুর, ময়নামতি মতন আমরা প্রসিদ্ধ বিহার দেখতে পাই, যেখানে বহির্বিশ্ব থেকে অনেকে পড়তে আসতো, ইভেন কি চীন থেকে পড়তে আসতো। সুতরাং আমরা আমাদের সে ঐতিহ্যকে ভুলে গিয়ে, অথবা এই দস্যু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কারণে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি সব কিছু নষ্ট হয়ে গেছে। আমরা 200 বছর গোলামি করতে 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 এই গোলামি
আজও শেষ হচ্ছে না। আজও আমরা সেই ব্রিটিশদের গোলামিতেই মুগ্ধ। আমরা সাদা চামড়া দেখলে তাদের বুট চাপতে চাই, কিন্তু আমরা ভুলে যাই আমাদের একটি সমৃদ্ধ সংস্কৃতি ছিল। আমি আমাদের এই বাংলাদেশের কথা যদি বলি, কুলেশ্বরী নদীর তীরে জন্ম হয় কপিল মুনির, যে কপিল মুনি ছিল সাংখ্যবাদের মতো প্রবক্তা। আমরা কি কখনো সাংখ্যবাদ নিয়ে বাংলাদেশে আমরা রিসার্চ গবেষণা করেছি? আমরা হিন্দু, বৌদ্ধ, সনাতন, মুসলিম এই দ্বন্দ্বের মধ্যেই নিমগ্ন। কিন্তু সাংখ্যবাদ কোনো ধর্মের নয়, সাংখ্যবাদ একটি অত্যাধুনিক দর্শন। সাংখ্যবাদকে যদি আমরা রিসার্চ করতে পারতাম, তাহলে আমরা এই বিশ্ব বহির্জগৎ মহাবিশ্বের অনেক কিছু আমরা জ্ঞাত হতে পারতাম। আমাদের এই বাংলায় ছিল অনেক সমৃদ্ধ এই যে আপনার পাহাড়পুর, ময়নামতিতে কি ছিল, আমরা যদি সে আবিষ্কারগুলো করতে পারতাম, সে গ্রন্থগুলো করতে পারতাম, সেগুলো আমরা যদি আবার গবেষণা করতে পারতাম, জাতি ধর্ম এইসব দ্বন্দ্বে না গিয়ে, তাহলে আমরা এই বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস তুলে ধরতে পারতাম। আমাদের এই বঙ্গের এই অতীশ দীপঙ্কর সিগিয়ান তিব্বতে গিয়ে ধর্ম প্রচার করে তিব্বতকে জাগরিত করেছে। আমাদের এখানকার বঙ্গিশ ও শ্রীলঙ্কা গিয়ে বিক্রম ও শ্রীলঙ্কা গিয়ে ধর্ম প্রচার করেছে। তাহলে আমাদের এই বঙ্গ আজ থেকে নাই, প্রায় 2500-3000 বছর আগে থেকে এখানে দর্শন ছিল, সংস্কৃতি ছিল। তাহলে এই যে সমৃদ্ধ দর্শন সংস্কৃতিকে আমরা লালন না করে আমরা ছুটে যাই আমেরিকা, ইউরোপে শিক্ষা গ্রহণ করতে। নালন্দা বিশ্ববিদ্যালয় যখন ছিল, তক্ষশিলা যখন ছিল, তখন কি হার্ভার্ড ছিল, অক্সফোর্ড ছিল, তখন কি সান ছিল? আজকে সানে গবেষণাগারে শূন্যতাবাদ বলা হচ্ছে। এই শূন্যতাবাদের তথ্য এই বঙ্গে বলে গেছে 3 থেকে 4000 বছর আগের পণ্ডিত ব্যক্তিরা। আজকে যে অ্যাস্ট্রোলজি নিয়ে বলা হচ্ছে, সে অ্যাস্ট্রোলজি চর্চা করে গেছে আজ থেকে 4 থেকে 5000 বছর আগের পণ্ডিতরা, তার এই ভারতবর্ষেই। তার মধ্যে আমাদের এই বাংলাদেশও আছে, এই বঙ্গও আছে। এই বঙ্গের মধ্যে চর্যাপদের উৎপত্তি হয়েছে। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেই গোলামীকরণ করতে 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 শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এত সমৃদ্ধ যে তক্ষশিলায় যখন ইউরোপ আমেরিকার মধ্যে কোনো শিক্ষা ব্যবস্থাই ছিল না, তখন তক্ষশিলার মধ্যে চিকিৎসা শাস্ত্র শেখানো হতো, এবং তক্ষশিলায় তৎকালীন সময়ে নিউরোলজির উপর শিক্ষা দেওয়া হতো। শুধু নিউরোলজি নয়, অপারেশন, শৈল চিকিৎসা, অপারেশন শিক্ষা দেওয়া হতো। কত উন্নত ছিল তো তখনকার জ্ঞান! সে কত অ্যাস্ট্রোলজির প্রতিটা গ্রহ নক্ষত্রের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া হয়েছে। আসুন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা সেভাবে আধুনিকায়ন করি, গড়ে তুলি। আমরা শিক্ষা ক্ষেত্রকে রাজনীতিকরণ না করে রাজনীতি মুক্ত করি। শিক্ষা ব্যবস্থা হবে শুধুমাত্র শিক্ষার ক্ষেত্র। সেখানে ছাত্ররা যে কত বছর লেখাপড়া করবে, মাস্টার্স পর্যন্ত, তারা সেখানের মধ্যে তারা শুধু শিক্ষা চর্চা করবে, জ্ঞান সঞ্চয় করবে, গবেষণা করবে। ছাত্রদেরকে আমরা সবসময় বলির পাঠা বানাই আমাদের রাজনীতির ক্ষমতা আরোহণের জন্য। আজকে যে ছেলেগুলো অন্ধ হয়ে গেছে, যে ছেলেগুলোকে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পেটোয়া বাহিনী অন্ধ করে দিয়েছে, পঙ্গু করে দিয়েছে, এই একটা সম্ভাবনা, এরা অত বাংলাদেশে হতে পারত একজন সম্ভাবনার ক্ষেত্র, কিন্তু সে সম্ভাবনা নষ্ট হয়ে গেছে। তাদের রক্তের উপর, তাদের অঙ্গ হারানোর উপর, তাদের চোখ হারানোর উপর ভিত্তি করে এখন অনেকে রাজনীতি ক্ষমতায়, অনেকে প্রাড়ও অনেক দামি দামি গাড়ি চড়ছে, যারা 2 দিন আগেও গাড়িতে দূরে কথা, রিক্সা চড়া টাকা ছিল না। অনেকে আজকে বাংলাদেশের নীতির কথা বলছে, অনেকে আবার ভারত তোষণ শুরু করেছে, অনেকে আবার ইলিশ পাঠিয়ে ভারতকে খুশি করার চেষ্টা করছে। কিন্তু আন্দোলনের যে স্পিরিট ছিল, 15 বছরের আন্দোলনের যে স্পিরিট ছিল, স্বৈরাচারী শেখ হাসিনার বিরোধিতা করার যে স্পিরিট ছিল,
স্বৈরাচারী শেখ হাসিনাকে অন্ধভাবে সমর্থন করা, ভারতের যে পররাষ্ট্রনীতির যে বিরোধিতা ছিল, এবং শেখ হাসিনার আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে নতজানু পররাষ্ট্রনীতি বানানোর যে যে প্রচেষ্টা বানিয়েছিল, তার যে প্রতিবাদ ছিল, সবগুলো ধুলাই মিশে গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় গত 15 বছর ধ্বংস করে শুধু দেওয়া হয় নাই, শিক্ষা ব্যবস্থাকে একটা তামাশা বানানো হয়েছে। সুতরাং আসুন আমরা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন, এক উচ্চ শিক্ষিত, নিরপেক্ষ, সৎ মানুষদের দিয়ে একটি শিক্ষানীতি প্রণয়নের কমিটি করি। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা সমৃদ্ধ করে তুলি, এমনভাবে সমৃদ্ধ করে তুলি যাতে করে একদিন আমার দেশের মধ্যে মানুষ পড়তে আসবে। আমি যখন ব্যাংককে যাই, ব্যাংককের ডাক্তাররা তো সবাই ইংরেজি জানে না, তারা তাদের ভাষায় লেখাপড়া করে। তারা কি সমৃদ্ধ চিকিৎসা স্বাস্থ্য করতে পারে নাই? তারা তাদের শিক্ষা ব্যবস্থাকে এমন উন্নত করেছে যে তাদের দেশেরই যে যারা ডাক্তার হয় তারাই তাদের উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য তারা সক্ষম। আমার দেশের মধ্যে আমরা এত ইঞ্জিনিয়ার তৈরি করছি, আমাদের এত ভালো বুয়েট আছে, সুয়েট আছে, এত বড় বড় কুয়েট হয়েছে, রাজশাহীতে হয়েছে, তাই এত ভালো ভালো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থাকার পরেও কেন আমাদের বাংলাদেশের এই বড় বড় প্রকল্পের জন্য আমরা বিদেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসবো? আমাদের দেশে এত এত ডাক্তারি, এত মেডিকেল কলেজ থাকার পরেও কেন আমাদের দেশের মানুষজন বিদেশে গিয়ে চিকিৎসা করবে? আমরা ভারতে গিয়ে চিকিৎসা করি আর ভারতবাসী আমাদেরকে ব্যঙ্গ করে, কটাক্ষ করে। আমরা তারপরেও নির্লজ্জের মতন আমরা ভারতে চিকিৎসার জন্য যাই। এমন ভারতের লোকেরা বলছে যে তাদের একটা বৃহৎ শ্রেণী ডাক্তার তারা হচ্ছে 2 নম্বর সার্টিফিকেট নিয়ে পাশ করে, তারা পাশই করে নাই, সার্টিফিকেট ক্রয় করেছে। ওই ডাক্তারদের কাছে আমরা চিকিৎসা নিতে যাই, কিন্তু আমাদের দেশের মধ্যে বড় বড় ডাক্তার রয়ে গেছে। তো আসুন আমরা ভালো একটি চিকিৎসা নীতি করি। আমরা আমাদের এই বাংলাদেশেই আমরা সেই উন্নত মানের একটি হাসপাতাল করি, অথবা প্রতিটি বিভাগে বিভাগে আমরা একটা ভালো ভালো হাসপাতাল করি, উন্নত চিকিৎসা ব্যবস্থা করি, উন্নত ইকুইপমেন্ট আনি, সরকারি পৃষ্ঠপোষকতায় হোক, প্রাইভেট এবং পাবলিক সেক্টর মিলে হোক, যাতে করে আমরা বিদেশে যেতে না হয়। কারণ আমার দেশের মধ্যে অনেক বড় বড় ডাক্তার আছে। আসুন আমরা আগে নিজেকে চিনি, পরের দেশে মুখাপেক্ষী না হই। আমেরিকা, ফ্রান্স, ইতালি, ইউরোপ, তাদের দেশে যদি আপনারা যান, দেখবেন তাদের মন মানসিকতা কত নিম্নমানের। আমাদের মতো অতিথি পরায়ণ তারা নয়, তাদের মন মানসিকতা এত সুন্দর নয়। আসুন আমরা আমাদের নিজেকে চিনি এবং আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। আমরা আর আমেরিকা, ইউরোপ মুখাপেক্ষী না হই। ধন্যবাদ।